মাইকেল আথারটন, নাসের হোসেন, মার্ক বুচার, এই নামগুলো পরিচিত আপনার? আপনি হেসে দিয়ে বলবেন যে আরে দাদা, আমাদের সময়ের ক্রিকেটার, সব ইংল্যান্ডের নামকরা ক্রিকেটার, কাউন্টি লিজেন্ড, এদের নাম না শোনার কোনো কারণ আছে? না, আমি এই পরিচয়ে আজকে এদের নিয়ে কথা বলতে বসি নাই। এই তিনজনই স্কাই স্পোর্টসের মুখপাত্র, বলতে পারেন স্কাই স্পোর্টসের ফেস। স্কাই স্পোর্টস কারা? স্কাই স্পোর্টস হচ্ছে ইউরোপ, বিশেষ করে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, এই অংশটায় আইসিসি টিভি সত্ত্বের মালিক, মানে আইসিসির ব্রডকাস্ট পার্টনার তারা। এখন আপনি যদি গতকাল রাত থেকে, গত পরশু রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত দেখেন, তাহলে স্কাই স্পোর্টসে একের পর এক আপনি প্রোগ্রাম দেখবেন যেখানে আইসিসি এবং ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে এই তিনজন মানুষ ধুয়ে দিচ্ছে। আথারটন আর নাসির হোসেন একটা পডকাস্ট করছেন 55 মিনিটের উপরে। এই পডকাস্টের প্রায় 20 মিনিট ধরে বাংলাদেশকে সমর্থন করা, পাকিস্তানের অবস্থানকে প্রশংসা করা এবং ইন্ডিয়ার যে বৈষম্যমূলক আচরণ, দাদাসুলভ আচরণ, এটাকে নাসির হোসেন কার্যত ধুয়ে দিছেন। ইংলিশ ভদ্রতার মধ্যে থেকে যতটা সম্ভব ধুয়ে দিছেন একদম। গতকালকে দুপুর নাগাদ ওই স্কাই স্পোর্টসেই মার্ক বুচার, আরেক ইংলিশ ব্যাটসম্যান, নাসির হোসেন বা আথারটনের মতো অত বড় তারকা না, কিন্তু লিগাসির দিক থেকে আরো বেশি, সেটা পরে বলবো। বুচার কালকে কার্যত তিনিও আইসিসিকে ধুয়ে দিচ্ছেন এবং আইসিসি যে আসলে বিশ্বকাপ আয়োজনের মতো যোগ্য সংস্থা না, এটা বোঝানোর চেষ্টা করছেন। এবং উনি বলছেন পাকিস্তান একটা মাস্টার স্ট্রোক খেলছে। এগুলোর অর্থ কি? এগুলোর কি অর্থ আছে আপনার কাছে? অর্থ হচ্ছে যে স্কাই স্পোর্টসের মতো আইসিসির পার্টনার, সম্প্রচার সত্ত্বধারী একটা প্রতিষ্ঠান, তাদের চ্যানেলেই তিনটা ফেস তারা আইসিসিকে ধুয়ে দিচ্ছে, মানে আইসিসির পাশে আর তারা নাই, তারা পরিষ্কার ঘোষণা করে দিল। এটা সবচেয়ে বেশি বোঝা যায় মার্ক বুচারের কথায়। গত 30 তারিখ এই মার্ক বুচার আইসিসির পক্ষ নিয়ে বাংলাদেশকে ধুয়ে দিছিল, বলছিল যে আইসিসি যেটা করছে এটাই সবচেয়ে ভালো পথ, যে এরকম আজগুবি দাবি করবে তাকে স্ক্রাপ করে নেক্সট র্যাঙ্কিংয়ে যারা আছে তাদের বিশ্বকাপে ডাকা উচিত। এটা করলে ভবিষ্যতে আর কেউ এই জাতীয় আচরণ করার সাহসও পাবে না। সেই বুচার 180 ডিগ্রি ঘুরে গিয়ে আজকে বলতেছে, গতকালকে বলতেছে যে না, পাকিস্তান এবং বাংলাদেশ একটা সাহসী অবস্থান নিয়েছে, এবার যদি আইসিসির কাঠামোটা বদলায়। এখন স্কাই স্পোর্টস এই 180 ডিগ্রি ঘুরে গেল কেন? কি ম্যাজিক হলো? এই ম্যাজিকটা, এই যে গত 1-1.5 সপ্তাহ ধরে প্রতিনিয়ত বকবক করে যাচ্ছি, এই ম্যাজিকটার জন্য। যে একটা বড় প্রেশার আইসিসির উপরে আসলে তখন পুরো পৃথিবীতে এইটা নিয়ে কথা শুরু হবে। যে প্রতিষ্ঠানগুলো এখন আইসিসির স্বার্থ দেখতেছে তারাও ছাড় দিয়ে দিবে, যাও আইসিসির নীতি নৈতিকতা ফাঁস করে দাও। তারাও বলবে যে আমরা আর এটার সঙ্গে নাই, আমাদের টাকা যা যাওয়ার গেছে, এখন আমাদের বিশ্বের সামনে মুখ রক্ষা করতে হবে। সেই কাজটাই স্কাই স্পোর্টস করলো, পিসিবির এই ভয়াবহ একটা অবস্থানের কারণে। শেষ পর্যন্ত 15 তারিখ পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে খেলবে কি না, বাংলাদেশ বিশ্বকাপে যাইতে পারলো কি না, এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। হচ্ছে আইসিসির রিফর্ম নিয়ে এই লেভেলে কাজ শুরু হয়েছে, এই লেভেলে কথা শুরু হয়েছে, ব্রিটেনে কথা শুরু হয়েছে, অস্ট্রেলিয়ায় কথা শুরু হয়েছে। এইটাই আজকে একটু বলবো যে আসলে পৃথিবীতে কি পরিমাণে ধাক্কাটা লাগা শুরু হয়েছে। দেখেন, এই পুরো ক্রাইসিসের শুরু থেকে আমি সম্ভবত পৃথিবীর সবচেয়ে অপটিমিস্টিক আচরণ করছি, পৃথিবীরই বললাম। প্রথমত তো এখানে সবচেয়ে অপটিমিস্টিক থাকার কথা ছিল আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, কিন্তু আমাদের এখানে আমি খুব বেশি লোককে অপটিমিস্টিক দেখি নাই। ক্রিকেট বোর্ড তো একদমই অপটিমিস্টিক ছিল না, তারা আসলে আমাদের ক্রীড়া উপদেষ্টার কথা শুনতে হয় বলে তারা একটু ফাইটের অভিনয় করছে। এছাড়া কেউ অপটিমিস্টিক ছিল না, সবাই তো প্রকাশ্যে টিটকারি মারছে যে বাংলাদেশ যদি ইন্ডিয়ার সঙ্গে লাগতে যায় বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে। বাংলাদেশ একটা দল, নিজেরা নিজেদের বলতেছে বাংলাদেশ একটা দেশ, তারা আবার আইসিসির সঙ্গে লড়াই করবে, অমুক তমুক। এবং শেষ পর্যন্ত তাই হয়েছে, বাংলাদেশ পালায় আসছে, বাংলাদেশ লড়াইটা করে নাই। এখন কথা হচ্ছে যে এইগুলো কেন করছি? আমি যে এই অপটিমিজম দেখাইছি, আমি কি আশা করছি যে বাংলাদেশ পাঁচ করবে এবং আইসিসি ভেঙে পড়ে যাবে? আমার এত মূর্খও ভাবেন না, আমি মূর্খ ঠিক আছে, এত মূর্খও না। আমি জানি যে আমরা পিপিলিকা সমতুল্য। আইসিসির যে বিশালত্ব, আইসিসির তো কোনো বিশালত্ব নাই। ইন্ডিয়ার যে বিশালত্ব, ইন্ডিয়ার যে মাফিয়া চেহারা ক্রিকেটে, এটার তুলনায় আমরা পিঁপড়ার মতো। এখন পিঁপড়া বলে আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াবো না, আমরা ন্যায়ের কথা বলবো না, আমাদের ন্যায্য অধিকার আমরা চাইবো না, আমাদের খেলোয়াড়দের সিকিউরিটি আমরা চাইবো না, আমাদের একটা খেলোয়াড়, জাতীয় দলের খেলোয়াড়, তার এইভাবে তীব্র অপমান করার ব্যাপারেও আমরা কোনো প্রতিবাদ করব না।
আমি অন্তত নিজেরে এত মেরুদণ্ডহীন ভাবতে চাই না। আমি মেরুদণ্ডহীন মানুষ, খুবই ভীতু মানুষ। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি যে সেক্টরে কাজ করি, এই সেক্টরটায় অপটিমিজম দেখার এইটা সবচেয়ে বড় এবং শেষ চান্স। এখানে একটু যদি অপটিমিজম দেখাই, আমার প্রায়টা টেকে। তারপরে একটা পর্যায়ে আমি ফিল করলাম যে ওকে, কেউ তো ফাইট করার নাই। অ্যাটলিস্ট যদি জিনিসটা চলমান থাকে, এই লড়াইটা আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা কথাবার্তাগুলো নিয়ে যেতে পারি, আমরা তো জিততে পারবো না। আমিও জানি, আপনিও জানেন, আমরা ওই যে পিপিলিকা তুল্য। ফলে আমরা সরাসরি লড়াই না জিতলে কি হবে, আমরা আইসিসির একটা ধাক্কা দিতে পারি যদি জিনিসগুলো কথাগুলো আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে নেই। সেই সুযোগ আমরা মিস করলাম। এই জায়গাটায় পাকিস্তান একটা ত্রাতা হয়ে আসলো। তারা তাদের স্বার্থ নিয়ে আসছে। দেখেন, আমি প্রথম দিন থেকে বলতেছি যে আমি বুঝি, সবাই বোঝে, এই যে নাসির হোসেন কথা বলছেন সবাই বোঝে যে পাকিস্তান আসছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। সে তার সীমান্ত সমস্যা, তার বেলুচিস্তানে যা হচ্ছে এগুলোর কারণে সে আজকে রুখে দাঁড়াইছে এবং দিনের পর দিন অপমানিত হওয়া, আইসিসিতে অবমাননার শিকার হওয়া, বিভিন্ন টুর্নামেন্ট হোস্ট করেও হোস্টের মর্যাদা না পাওয়া, এগুলোর কারণে পাকিস্তান রুখে দাঁড়াচ্ছে। তারা আমাদের প্রতি প্রেমের কারণে রুখে দাঁড়ায় নাই। যে কাজটা করছে, এই কাজটা তো কারো না কারো করতে হতো। এইভাবে আনচ্যালেঞ্জড চলে যাবে সারাটা জীবন, কেউ না কেউ আইসিসির কাঠামোতে হাত দেবে না। আজকে সেই কাজটা ঘটছে। ওই যে আমার এখানে দেখি দু চারজন ইন্ডিয়ান প্রায় কমেন্ট করেন, কি দাদা আইসিসি বদলালেন না, কি দাদা বিশ্বকাপ বন্ধ করলেন না, কি দাদা বাংলাদেশটা বিশ্বকাপে ফিরালেন না। না রে ভাই, আমি বোকাচণ্ডী, কিন্তু মানে ওই লেভেলের না। আমি ওই স্বপ্ন নিয়ে এই কন্টেন্ট, সিরিজ অফ কন্টেন্ট করে যাচ্ছি না। আমি এই স্বপ্ন নিয়ে করে যাচ্ছি যে একটা ব্লো, একটা পাঞ্চ, যে পাঁচটা কার্যত আইসিসি রিফর্মের দিক নিয়ে যাবে। তখন আর এই কথা বলার মুখ কারো থাকবে না যে কি দাদা বাংলাদেশে ফিরালেন না। তখন সবাই সমান জায়গা থেকে খেলবে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া সবাইকে একই জায়গায় বসে কথা বলতে হবে। ওই জায়গাটায় নিতে হবে। ওই জায়গাটায় নেওয়ার জন্য এই পাঁচগুলো দরকার। সেটা আমরা পিঁপড়ার মতো একটা ছোট্ট কামড় দিছে। তারপরে বড় একটা কাজ করছে পাকিস্তান। পাকিস্তানও তো ইন্ডিয়ার যে ওই বিশাল হাতিতুল্য চেহারা এই ক্রিকেট মার্কেটে, সেটার কাছে কিছু না। পাকিস্তানও তো আপনি বলতে পারেন বড় জোর আমাদের হয়ে চিৎকার করতে থাকা একটা বিড়াল, বাঘ না। তাহলে পাকিস্তান আর আমরা মিলে একটা সাইজ পেলাম। এবার যখন আমাদের সম্মিলিত চিৎকারটা সারা বিশ্বের কানে যাওয়া শুরু করছে, তখন বিশ্ব নড়ে চড়ে বসতেছে। তখন ইউরোপ থেকে, অস্ট্রেলিয়া থেকে এই আওয়াজটা উঠতেছে। আজকে স্কাই স্পোর্টস থেকে আওয়াজ উঠতেছে, যারা আইসিসির পার্টনার তারাই আওয়াজ তুলতেছে যে না, আইসিসির রিফরমেশন দরকার। এই জাতীয় গ্লোবাল ইভেন্ট চালানোর ক্ষমতা আইসিসির এই লিডারশিপের নাই। এটাই তো আমরা এই আলোচনাটা এখানেই চাইছিলাম, যে এখান থেকে আওয়াজ উঠুক, এখান থেকে আমরা যেটুকু করার আমরা শুরু করব। পাকিস্তান কামড় দিচ্ছে, এখন চারিদিক থেকে ব্লো আসা শুরু করবে। কতক্ষণ সহ্য করবেন? আজকে স্কাই স্পোর্টস রুখে দাঁড়াইছে, কালকে আর একটা প্রতিষ্ঠান রুখে দাঁড়াবে, কালকে পরশুদিন আর একটা। একের পর এক প্রতিষ্ঠান আপনাদের পাশ থেকে সরতে শুরু করবে। মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেসের ইস্যু এদের, এবং পেস্টিজ ইস্যুও বটে যে আমি কার পাশে আছি। আজকে স্কাই স্পোর্টসকে অন্যান্য অঙ্গনেও মুখ দেখাইতে হবে। স্কাই স্পোর্টসের সমালোচকরা যখন দেখাবে, যে গার্ডিয়ানের কলাম খুলে দেখাবে যে তোমরা কাদের স্পন্সর করো, তারা এরকম নোংরামি করে নিজেদের এলাকায়, স্কাই স্পোর্টসের মুখ দেখাইতে হবে না। সেই জিনিসটা শুরু হয়েছে। দেখেন, নাসির হোসেন আর আথারটনের ভিডিওটা অলরেডি আপনাদের দেখে ফেলার কথা, জিসটা পড়ে ফেলার কথা, বিভিন্ন জায়গায় তো আসছে। ফলে আমি আর বিস্তারিত না বলি। নাসির হোসেন যেভাবে বলছেন যে এইটা দিনের পর দিন চলতেছে, পাকিস্তানকে ইন্ডিয়া মনে করে একটা ছোট ভাই, যে আমার কথা মতো চলতে হবে। বাংলাদেশকে আরো কম গুরুত্ব দেয়। অথচ তারা টেস্ট খেলোয়াড়ের দেশ, তো তাদের তো সমান অধিকার, সমান মর্যাদা প্রাপ্য। আপনি যখন ইন্ডিয়া, উনি কোশ্চেন করছেন যে ঠিক বাংলাদেশ যে সময় বলছে যে নিরাপত্তার কারণে ইন্ডিয়ায় যাব না, একই কাজ যদি ইন্ডিয়া করতো, তাহলে আইসিসি সাহস হতো তাদেরকে বের করে দেওয়ার? জীবনেও না। প্রয়োজনে বিশ্বকাপ স্থগিত হয়ে যেত। এই আচরণ কেন হবে? এই দ্বিচারিতা কেন হবে? এবং নাসির হোসেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ করছেন। উনি বলছেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট তো এরা অনেক আগে গিলে খাইছে, এই ইন্ডিয়ান কমিউনিটি। এখন কি করতেছে? এখন ফ্রাঞ্চাইজির মাধ্যমে সারা পৃথিবীর ক্রিকেট হাতে নেওয়ার চেষ্টা করতেছে। শুধু আইপিএল তারা চালাচ্ছে, আইপিএল দিয়ে মাতবরি করতেছে তা তো না। সবগুলো ফ্রাঞ্চাইজি লিগে একের পর এক টিম কিনতেছে, একের পর এক টিম কিনতেছে আইপিএল ওনাররা। ফলে পৃথিবীর সব ফ্রাঞ্চাইজি লিগ কার্যত আইপিএল হয়ে যাচ্ছে। সে তার দেশের উদাহরণ দিছে যে আমার এখানে ফ্রাঞ্চাইজি লিগে 4টা দলের মালিকানা এখন ইন্ডিয়ানদের।
এবং উনি বলছেন যে আমি গুঞ্জন শুনতেছি আগামী সিজনে এই 4টা দল নাকি পাকিস্তানি কোনো ক্রিকেটার নিবে না, বাংলাদেশি কাউকে নিবে না, বাংলাদেশিরা এমনিতেই ওখানে টিম পায় না। অবশ্য এবার রিশাদের ব্যাপারে কথা চলতেছে যে রিশাদ টিম পাইতে পারে। এখন দেখা গেল রিশাদরাও নিল না, ওই 4 দলের কেউ নিল না। তো নাসির হোসেন বলতেছেন যে এটা তো ইংলিশ ডেমোক্রেসির বিপক্ষে। ইংল্যান্ডের যে মূল্যবোধ, ইংল্যান্ড সব জাতি ধর্ম সব জায়গার লোকেদের সমান সম্মান দিতে চায়, সেটার বিপক্ষে। তো ইংল্যান্ডে এসে আপনি ইন্ডিয়ান কিছু বিজনেসম্যানরে এইরকম অগণতান্ত্রিক কাজ কেন করতে দিবেন, এই ডিসক্রিমিনেশন কেন করতে দিবেন? এখন তো নাসির হোসেন বলতেছে যে শুধু আইসিসির স্বার্থ দেখতে হবে, ক্রিকেটের স্বার্থ দেখতে হবে, তা না, আমাদের ইংলিশ ক্রিকেটও তো শেষ হয়ে যাবে যদি আমরা ইন্ডিয়ান আধিপত্যকে আমরা এখন চ্যালেঞ্জ না করি। এবং উনি বলছেন যে ইংল্যান্ডের যে বোর্ড চেয়ারম্যান ইয়ান গোল্ডকে আহ্বান জানাচ্ছেন ওখানে যে দ্রুত অ্যাক্ট করতে হবে। এক তো বিশ্বকাপের বিষয়ে আমাদের কথা বলার আছে, ইসিবির কথা বলা উচিত, ক্রিকেট অস্ট্রেলিয়ার কথা বলা উচিত, এবং এই যে ফ্রাঞ্চাইজির দখল, সারা পৃথিবীতে ফ্রাঞ্চাইজির দখল হচ্ছে, ওকে দল কেন, কিন্তু দল কিনলে দল চালাতে হবে আমার দেশের নীতিমালা অনুযায়ী, আমার দেশের মূল্যবোধ অনুযায়ী। এই জিনিসগুলো অ্যাসিওর করার টাইম চলে আসছে। এবং নাসির হোসেন বলছেন যে এখন যদি আমরা সবাই মিলে, যেটা মাইকা থার্টনও খুব সাপোর্ট করতেছিলেন, এখন যদি সবাই মিলে আমরা এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ না শুরু করি, অলরেডি জিনিসটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এখন ক্রিকেট একটা ছেলের হাতের মোয়া হয়ে গেছে, অল্প কয়েকজন লোক যাদের কোনো ক্রিকেটের এক্সপিরিয়েন্স নাই, কোনো প্রশাসনিক দক্ষতা নেই, স্রেফ রাজনৈতিক পারিবারিক জোরে সারা পৃথিবীর ক্রিকেট চালানোর চেষ্টা করতেছে তারা। এখন দেখেন এরকম কথা আমরা কন্টেন্টে বলতেছি, এরকম কথা পাকিস্তানিরা বলতেছে, কিন্তু স্কাই স্পোর্টস যখন বলে তখন এটা তো শুরুতেই বললাম বিরাট মেসেজ দেয়। তারা পরিষ্কার বলে দেয় যে আমরা 5 দিন আগেও আইসিসির পাশে ছিলাম, ইন্ডিয়ার পাশে ছিলাম, এখন আমরা মনে করতেছি যে আমাদের এই মার্কেটে আর তোমাদের সাপোর্ট দেওয়ার সুযোগ নাই, আমাদের যারা ফেস তারা এখন তোমার সমালোচনা করবে, মানে তোমার এই নীতিগতভাবে তোমার পাশে আর আমরা নাই। নেক্সট বিপর্যয় হলে স্কাই স্পোর্ট যাতে বলতে পারে যে আমরা স্পন্সর করছিলাম, কিন্তু যে আইসিসিকে স্পন্সর করছিলাম আইসিসি তার ওই ইন্টিগ্রিটি ধরে রাখতে পারে নাই। এইটা স্পন্সরটা কিন্তু স্কাই স্পোর্টস কম টাকা দিয়ে কেনে নাই, $300 মিলিয়ন বলে একটা গুঞ্জন আছে যে $300 মিলিয়ন দিয়ে তারা ইংল্যান্ড আয়ারল্যান্ডের 75-70টা কিনছে। তো সেখানে দেখেন পাকিস্তান এই ম্যাচটা বর্জন করায় তাদের ওই $300 মিলিয়ন বড় অংশই তো এই এক ম্যাচে ধাক্কা খেয়ে যাবে। তারপরেও তারা এই ঝুঁকিটা নিচ্ছে, ঝুঁকি নিয়ে তারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে, তারা সোজাসুজি বলতেছে যে পাকিস্তান সবচেয়ে বোল্ড এবং সবচেয়ে সাহসী পদক্ষেপ নিয়েছে। এই কথাটা কে বললো? এই কথাটা বললো মার্ক বুচারের এই কথাটা বলা আরো ইন্টারেস্টিং। মার্ক বুচার হচ্ছে আসলে বলা যায় মাইকেল আথারটনের চেয়েও ইংলিশ ক্রিকেটের বেশি প্রতিনিধিত্ব করে। কথাটা শুনে আপনার একটু অবাক লাগতে পারে, কিন্তু রিয়েলিটি হচ্ছে মাইকেল আথারটন তো ইংলিশ ক্রিকেটের প্রতীক, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কিন্তু মার্ক বুচার এমন ফ্যামিলির মানুষ যে ফ্যামিলিটা আসলে একটা ইংলিশ ক্রিকেটের সিম্বল। তার বাবা অ্যালান বুচার ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার, সাবেক ইন্টারন্যাশনাল কোচ, ইংল্যান্ড ন্যাশনাল টিমের। একটা সময় ছিল যখন অ্যালান বুচার কোচ, মার্ক বুচার আর অ্যালেক স্টুয়ার্ট ওপেন করতেছে। মার্ক বুচার আর অ্যালেক স্টুয়ার্ট দুজন হচ্ছে শালা ভগ্নিপতি, মার্ক বুচার শালা, অ্যালেক স্টুয়ার্ট ভগ্নিপতি। মানে ওই সময়টায় টিমটার শীর্ষ 3জন মানুষ হচ্ছে এক ফ্যামিলির। এরা হচ্ছে লিগাসির দিক থেকে আপনি যদি সারের জায়গা থেকে দেখেন, তাহলে বুচার স্টুয়ার্টরা মিলে হচ্ছে পুরো ইংল্যান্ডের একটা সিম্বল। এরা হচ্ছে ইংলিশ ক্রিকেটের যে আভিজাত্য এটা সিম্বল। এখন খুব স্বাভাবিকভাবে এই বুচাররা হচ্ছে খাঁটি ইংলিশদের যে নাকটা 3 ইঞ্চি উঁচু, ওই অ্যাটিটিউড দেখায় সবসময়। ওই অ্যাটিটিউডের কারণে এরা এখন আমাদের পক্ষে কথা বলতেছে বলে এদের দেবতা ভাবারও কোনো কারণ নাই। এই 2 দিন আগে 30 তারিখ বুচার বাংলাদেশের ধুয়ে দিয়ে কথা বলছে, এই মার্ক বুচার। কেন ধুয়ে দিয়ে কথা বলছে? 2টা সেন্স থেকে। একটা তো ওই যে নাকটা ইংলিশদের চেয়েও বেশি উঁচু, আমরা যেসব ইংলিশ দেখে অভ্যস্ত বুচাররা তার থেকেও নাক উঁচু। ওই জায়গা থেকে বাংলাদেশের ব্ল্যাক নেটিভদের জন্য পক্ষ নেওয়া এটা তো আর বুচারদের মানায় না। দ্বিতীয় কথা, চাকরি করে হচ্ছে স্কাই স্পোর্টস তো তখনও পর্যন্ত আইসিসির স্বার্থ দেখতেছে, তারা দেখতেছে বাংলাদেশ একটা ছোট্ট কান্ট্রি, ওইটাকে অন্যায্যভাবে আইসিসি টোকা দিয়ে বের করে দিছে, ইন্ডিয়ার এটাতে কিছু যায় আসবে না, আমাদের ভাবমূর্তিতেও কিছু যায় আসবে না, এটা তো লোকে জানবেই না, ভদ্র সমাজ পর্যন্ত তো এই খবর পৌঁছাবেই না যে বাংলাদেশের সঙ্গে এই অবিচারটা হয়েছে, ফলে কোনো ব্যাপার না, ওইটারে সাপোর্ট দিয়ে যাও। এবং তাই হলো, কিন্তু মার্ক বুচার খুব কুৎসিতভাবে আইসিসিকে ওই দিন সাপোর্ট দিল। সে বলল যে বাংলাদেশের সঙ্গে যেটা করা হয়েছে এটাই হচ্ছে সঠিক অবস্থান, আগে পরে যাই করা হোক, এখন থেকে কেউ যদি এরকম টুর্নামেন্টের আগে আগে বলে অমুক জায়গায় যাব না,
তাকে সঙ্গে সঙ্গে স্কার্প করা উচিত। সিকিউরিটির ইস্যু বলুক আর যাই বলুক, পাকিস্তান বললেও করতে হবে, বাংলাদেশ করলেও বলতে হবে। সে কিন্তু বলে নাই ইন্ডিয়া করলেও বলতে হবে, সেদিন তার মুখ থেকে এই কথা বেরোয় নাই। আজকে দেখেন 30 থেকে আজকে আপনি যখন কন্টেন্ট শুনতেছেন তখন হচ্ছে 6 তারিখ, আমি এটা শ্যুট করতেছি 5 তারিখ, মানে 5 তারিখে সে কথাটা বলছে, ভিতরে 4টা দিন গেছে। 4 দিনের মধ্যে বুচারকে 180 ডিগ্রি বদলে যেতে হয়েছে। সে দেবতা হয়ে যায় না 4 দিনে। স্কাই স্পোর্টস তার পলিসি বদলায় ফেলছে। স্কাই স্পোর্টস দেখছে যে ব্যাপারটা আর শুধু বাংলাদেশকে টোকা দেওয়ার পর যায় নাই, পাকিস্তান ক্রিকেট বোর্ড এমন একটা গেম খেলছে, এন্ড রেজাল্ট যাই হোক, এন্ড রেজাল্ট যদি পাকিস্তানরা ভেতরে ভেতরে কনভিন্স করে ওই ম্যাচ খেলানোও হয়, তাও বিশ্ব ক্রিকেট যে একটা ঝাঁকি খাওয়ার, এটা খেয়ে গেছে। এই আইসিসির পাশে আর বেশি দিন থাকা যাবে না। দুর্নাম, ব্র্যান্ড ভ্যালু, তা মার্কেট ভ্যালু সব কিছু বিচার করে তারা দেখছে যে আইসিসির বর্তমান যে চেহারা, এই বর্তমান চেহারার পাশে থাকলে লাভের চেয়ে লস বেশি হবে। 300 মিলিয়ন তো গেছে, আরো কয়েকশো মিলিয়ন ডলারের ভাবমূর্তি নষ্ট হবে। ফলে তারা তাদের 3 ফেস আথারটন, নাসির হোসেন, বুচার, 3জনকে সিগন্যাল দিয়ে দিছে, যাও যা খুশি বলো, তোমাদের মনের কথা তো বলোই। আর বুচাররে হয়তো বলছে তোমার মনের কথা চেপে গিয়ে এবার তুমি পাকিস্তানের পক্ষে কথা বলা শুরু করো। নাসির হোসেন তো এমনিতেই চিরকাল একটু শোষিতের পক্ষে কথা বলা বিপ্লবী টাইপের লোক। আথারটন খুব ন্যায়পরায়ণ মানুষ, আথারটন সবসময় ন্যায়পরায়ণ মানুষ। আর বুচার হচ্ছে চিরকালই হচ্ছে হাওয়া যেদিকে সেই দিকের লোক। 3জন মানে বুচারেরটাই আমি নিশ্চিত হয়েছি, আথারটন আর নাসির হোসেন এটা বড় জোর আমি অনুমান করতে পারতাম। তারপরেও তো পাই স্কাই স্পোর্টসের প্ল্যাটফর্মে কথা বলতেছে দুজনই, শোটার নামই স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্ট। সেখানে দুজন কথা বলতেছে, স্কাই এর সম্মতি ছাড়া তো আর কথা বলা সম্ভব না। পৃথিবী অতটাও হয়ে যায় নাই যে স্কাই পছন্দ করতেছে না সেই কথা নাসির হোসেন আর আথারটন পডকাস্টে 55 মিনিট ধরে বলতেছে। কিন্তু বুচারের পোল্ট্রি খাওয়াটা দেখে আমি কোয়াইট কনফার্ম হয়েছি যে এটা স্কাই স্পোর্টসই বলছে, যাও তুমি এখন পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলা শুরু করো। আজকে দেখেন, আজকে স্কাই স্পোর্টস এটা বদলালো, কালকে আপনি দেখবেন উইলো টিভিতে শুরু হয়েছে, পরশুদিন আপনি দেখবেন যে অ্যামাজন হচ্ছে অস্ট্রেলিয়া অংশের 50% কিনছে, অ্যামাজনে এই শো শুরু হয়েছে, সেখানে অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞরা কথা বলা শুরু করছে। কয়দিন আপনি এটা চাপায় রাখবেন? বেশি দিন চাপায় রাখতে পারবেন না। আবারও বলি, 15 তারিখে ভারত পাকিস্তান ম্যাচ হইলেও হইতে পারে, এই বিশ্বকাপ ভালোভাবে শেষ হইলেও হইতে পারে, ভালোভাবে তো আর শেষ হবে না। কিন্তু এই যে আগুনটা জ্বললো, আইসিসির নেক্সট এজিএমে আপনি নিশ্চিত থাকেন যে আইসিসি রিফরমেশনের দাবি উঠবে। কারণ ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ায় আর ইংলিশ মিডিয়ার চেয়ে খতরনাক মিডিয়ায় পৃথিবীতে নাই। সেখানে আগুনটা জ্বালালোই আইসিসির পার্টনার সংস্থা স্কাই স্পোর্টস। এখন বাকি ইংলিশ মিডিয়া যে কি করবে কালকে থেকে জাস্ট ফলো করেন, গার্ডিয়ান এগুলো একটু ফলো করেন, বাকি ইংলিশ মিডিয়া কিভাবে ধোবে। ইংলিশ মিডিয়ারে খেপান হচ্ছে বড় বিপজ্জনক কাজ, এই পৃথিবীতে কেউ কিছু মনে করে না, সবচেয়ে বিপজ্জনক কাজ। তারা লেগে গেছে, এইটাই পাকিস্তান এবং বাংলাদেশের চাওয়া ছিল। বাংলাদেশ চায় নাই, হয়ে গেছে পাকিস্তানের কারণে, বাংলাদেশে খুব বেশি লোক চায় নাই। কিন্তু দিস ইজ দ্য উইন। আপনারা খুঁজতেছিলেন না যে কই জয়, কই জয়, তো আপনারা সবকিছু প্র্যাকটিক্যাল জয় খোঁজেন, যে জয় মানে একটা ট্রফি হাতে ধরায় দিয়ে যাবে, নট নেসেসারি। পৃথিবীটা ওরকম না, পৃথিবীটা খুব বৈষম্যপূর্ণ একটা পৃথিবী। এটাকে সাম্যের কাছাকাছি আনতে গেলে লড়াইটা দীর্ঘমেয়াদী হয়। আজকে 2026 সালে একটা লড়াই শুরু হলো, বয়েজ রেইজ হলো। এই 2026 সাল পর্যন্ত কি একদিনে আসছে নাকি? 1996 সালে জগমোহন ডালমিয়া টিভি সত্ত্ব বিক্রির আইডিয়া নিয়ে গেছিলেন আইসিসিতে, সেখান থেকে আজকে এতগুলো বছর ধরে এই ইন্ডিয়া মাফিয়া হয়ে উঠছে। এটা হয়েছে 40 বছর ধরে, আরো 40 বছর লাগবে না, 10 বছরের ভিতর দেখবেন ব্যাপারটা সাইজ হয়ে গেছে। ওইটাই হবে সেই দিন। আমি বেঁচে থাকবো না, হয়তো 10 বছর পরে বা বাঁচলেও বাঁচতে পারি, তখন আমি বলতে পারবো যে দিস ইজ দ্য উইন, যেটার জন্য ওই দিন ফাইট করছিলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।